হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারেই সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ইতিহাস মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই প্রশ্নগুলো প্রথম থেকে ভালো করে পড়ো, অর্থাৎ তোমাদের পরীক্ষা নির্ভরযোগ্য সাজেশন, এটা তোমরা ভালো করে পড়লেই তোমরা কমন পাবে। সেমিস্টার 2 তোমাদের সাজেশন 4টে মডিউল আছে। আর তোমরা যারা মেজর সাবজেক্ট নিয়ে অনার্স করছো, তোমাদেরও এটা কিছু কিছু প্রশ্ন কাজে দেবে, তোমরাও দেখো। প্রথমে আমি তোমাদের 10 নম্বর যে প্রশ্নগুলো আছে সেটা তোমাদের বলবো, কারণ তোমাদের বেশিরভাগ 10 নম্বর প্রশ্নগুলোই তোমাদের করলেই কিন্তু 5 নম্বর আকারে যেগুলো আসে সেগুলো কিন্তু হয়ে যাবে। তাছাড়াও আমি জায়গা বিশেষে বলে দেবো। মডিউল 1 থেকে তোমরা পড়বে ভারতে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ যেগুলো বেশি স্টার মার্ক দেখবে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। জৈন ধর্ম সম্পর্কে যা জানো লেখো, এটা 5 মার্কের আকারেও আসতে পারে, আবার 10 নম্বর আকারেও তোমাদের কিন্তু এটা দিতে পারে। জৈন ধর্মের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো একটা পরীক্ষায় তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। বৌদ্ধ ধর্ম সম্পর্কে যা জানো লেখো, বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আজীবিক সাম্প্রদায়িক সম্পর্কে যা জানো লেখো, বৌদ্ধ ধর্মের নির্মাণ লাভ বলতে কী বোঝায়, অর্থাৎ বৌদ্ধ ধর্মের নির্মাণ লাভ বলতে কী বোঝানো হয়েছে। আরেকটা টিকা আছে অষ্টাঙ্গিক মার্গ বা মধ্যাপন্থা। দেখো তোমরা এখান থেকে এই যে প্রথম যে মডিউলটা আছে, তোমরা এখান থেকে এই যে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের উত্থানটা এটা ভালো করে পড়বে। জৈন ধর্ম সম্পর্কে যা জানো লেখো, বৌদ্ধ ধর্ম, এখান থেকে তোমরা একটা যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে, ঠিক আছে। এইগুলো বেশি করে ভালো করে পড়বে, যেগুলো বেশি স্টার মার্ক দিয়ে রেখেছি। তারপরে তোমরা 5 নম্বরের জন্য তৈরি করবে বৌদ্ধ ধর্মে হীনযান ও মহাযান বলতে কী বোঝায়, মোস্ট ইম্পর্ট্যান্ট। জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতম্বর বলতে কী বোঝায়। জৈন ধর্ম সম্পর্কে যা জানো লেখো, জৈন ধর্মের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে এখানে টিকা আছে, তোমরা পড়বে পার্শ্বনাথ, টিকাটা ভালো করে পড়বে। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কী বোঝায়। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হলো তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাইছো, অর্থাৎ তোমরা ইতিহাস মাইনর সাবজেক্টের যদি স্টাডি ম্যাটেরিয়াল তোমরা সংগ্রহ করতে চাও, তাহলে এই যে নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে, অর্থাৎ তোমরা কি করে ভালো একটা নম্বর বা মার্কস তোমরা পাবে, এই যে নোটসটার কোয়ালিটিটা আছে তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপরে মডিউল 2 যে 2 নম্বর মডিউল, 16টি মহাজনপদের বৈশিষ্ট্য ও মগধের উত্থানের কারণ বিশ্লেষণ করো। একটি সাম্রাজ্য হিসেবে মগধের উত্থানের রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। এখানে আরও অথবা আছে, মগধের সাম্রাজ্যবাদের সাফল্যের কারণগুলি আলোচনা করো। তারপরে এখানে আছে, এগুলো তোমরা দেখো, জাস্ট এই অথবাগুলো আমি বলছি না, কারণ তোমাদের এই যে 16টি মহাজনপদ বা একটি সাম্রাজ্য হিসেবে মগধের উত্থানের রাজনৈতিক বা অর্থনৈতিক পটভূমি, এটা লিখলেই কিন্তু তোমাদের এই বাকি দুটো 1 এবং 2 এবং 3 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে আছে প্রাচীন ভারতের কারুশিল্প, মুদ্রা ও বাণিজ্য সম্পর্কে লিখুন, অথবা প্রাচীন ভারতের কারুশিল্পের ধরন ও তাৎপর্য আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। অথবা এখানে আছে, দেখে নাও, সঙ্গম যুগ বা সঙ্গম সাহিত্য বলতে কী বোঝায়। সঙ্গম যুগের সমাজ বা ভাষা সাহিত্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সঙ্গম যুগের সামাজিক বা সাহিত্যিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, যদি আলাদা করে আসে। মগধ সাম্রাজ্যের রাজনৈতিক বা ভৌগোলিক গুরুত্ব ব্যাখ্যা করুন। নেক্সট, সঙ্গম যুগ বা বৈদিক যুগের সমাজ ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো, এটা দরকার নাই। তোমরা এই শুঙ্গ কারা, প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে শুঙ্গ রাজবংশের অবদান আলোচনা করো। এখানকার মধ্যে 4 নম্বরটা, 7 নম্বরটা এবং হচ্ছে এখানে 3 নম্বর প্রশ্নটা কারুশিল্প, মগধ সাম্রাজ্যের সাফল্যের কারণ, মহাজনপদ কিভাবে পরিণত হয়েছিল, এইগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে 3 নম্বর মডিউল থেকে তোমরা পড়বে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 2022 সালে প্রশ্নটা এসেছিল, মৌর্যদের উৎপত্তি সম্পর্কে তুমি কি জানো। সাম্রাজ্য বিজেতা বা শাসক হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্বের মূল্যায়ন করো। সাম্রাজ্য সংগঠন হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে মৌর্য সাম্রাজ্যকে সুসংগঠিত করেছিলেন আলোচনা করো।
অশোক ধর্ম বলতে কী বোঝায়, তার ধর্মের মূলনীতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এখানকার মধ্যে অশোক ধর্ম ভালো করে পড়ো, মৌর্য ধর্মের উৎপত্তি ভালো করে পড়ো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভালো করে পড়ো। তারপরে এখানে অশোকের ধর্মের আরেকটা অথবা আছে, মৌর্য শিল্প ও স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তুমি কি এর মধ্যে কোনো বিদেশি প্রভাব পরিলক্ষিত করো, আলোচনা করো। এটা 2022 সালে এসেছিল। অথবা মৌর্য ও পরবর্তী যুগের শিল্প স্থাপত্য অর্থনৈতিক ব্যবস্থা আলোচনা করো। ইন্দো গ্রিক কারা, ভারত ইতিহাসে তাদের সাংস্কৃতিক অবদানের মূল্যায়ন করো। 2022 সালে এই প্রশ্নটা এসেছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় ইতিহাসে ইন্দো গ্রিক শাসনের গুরুত্ব আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা অথবা আছে এখানে, ইন্দো গ্রিক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে, সাতবাহন ব্যবস্থা কেমন ছিল আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে তোমরা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রাখো। ভারতীয় শাসন ব্যবস্থার ইতিহাসে সাতবাহন বংশের অবদান আলোচনা করো। সাতবাহনদের শক্তিবৃদ্ধিতে গৌতমীপুত্র সাতকর্ণী অবদানের মূল্যায়ন করো। এটা হচ্ছে অবদান হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট 6 নম্বরটা। তারপরে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, গৌতমীপুত্র সাতকর্ণী কীভাবে সাতবাহন শক্তিকে দক্ষিণ ভারতীয় রাজনীতির শীর্ষে নিয়ে গিয়েছিলেন সে সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। তারপর চলে যাব, এখানে আরও আছে প্রশ্ন, তুমি কিভাবে ভারতের কুষাণ শাসনের রাজনৈতিক এবং সাংস্কৃতিক গুরুত্বকে মূল্যায়ন করো। এখানে তোমরা মেজর যারা আসো তোমরা এটা ভালো করে পড়বে। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন, শাসক ও বিজেতা হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো। তারপর এখানে আরেকটা অথবা আছে, এটা দেখো। এরপরে চলে যাব 4 নম্বর মডিউল, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। কী যুক্তিতে গুপ্ত যুগে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতবর্ষের ইতিহাসে গুপ্ত যুগে সুবর্ণ যুগ বলা কতটা যথাযথ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। গুপ্ত যুগের গিল্ড বা নিগম সম্পর্কে লেখো, এটা টিকা আকারও তোমাদের আসতে পারে। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি সম্পর্কে আলোচনা করো, টিকা লেখো স্কন্দগুপ্ত, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে স্কন্দগুপ্ত কে ছিলেন, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন, ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো বেশি স্টার দিচ্ছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট। ফাইয়েনের ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো, হিস্ট্রি মেজর সাবজেক্টে তোমরা পড়ছো যারা, তোমাদেরও ইম্পর্টেন্ট এটা। ভারতের ইতিহাসে ভারতীয় নেপোলিয়ন কাকে বলা হয় সংক্ষেপে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। রামগুপ্ত কে ছিলেন, এটা পড়বে টিকাগুলো, এগুলো টিকা লেখো রামগুপ্ত, ঠিক আছে।